শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। এখানে খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতক্ষণে আমি বলবো তাতে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তৌহিদ হোসেন। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী প্রীতি হত্যা মামলায় শুটার মাসুম মোহাম্মদ আকাশের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে দুই পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মাসুমকে আদালতে হাজির করে 15 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার। গতকাল বগুড়া থেকে মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়। গুলিতে মারা যায় কলেজ শিক্ষার্থী প্রীতিও। তারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে, মদত জুগিয়েছে। তাদেরকে গ্রেপ্তার এবং আইডেন্টিফাই করার লক্ষ্যে রিমান্ড প্রয়োজন। রিমান্ডের যৌক্তিক কারণ থাকায় সেখানে 15 দিন রিমান্ডের প্রার্থনা করার প্রেক্ষিতে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এই যে আসামি এই ঘটনার সাথে জড়িত না, তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এই ঘটনা সম্পর্কে জানেন না। এদিকে রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত গরিবের চিকিৎসক খ্যাত ডেন্টিস্ট বুলবুলের মরদেহ রংপুরে দাফন করা হয়েছে। বাদ জোহর মহানগরীর ভোগী বালাপাড়ায় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায়। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা। ডাক্তার আহমেদ বুলবুল ভূমি নামে একটি সংগঠনের ব্যানারে সারা দেশে সেবামূলক চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। রোববার ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি খুন হন। মগবাজারে রংপুর ডেন্টাল নামে চেম্বারে দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন তিনি। ভাই হত্যার বিচার চাই এবং ন্যায় বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার চাই। যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই, সুষ্ঠু বিচার করব। রাষ্ট্রের কাছে এটা সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানাই আমরা। বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলাকালে পল্টন এলাকায় পুলিশ ও নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অর্ধদিবস হরতাল শেষ হওয়ার 20 মিনিট আগে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যান চলাচল স্বাভাবিক রাখতে হরতালকারীদের উপর জল কামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পিকেটাররা। পুলিশ পাল্টা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 20 মিনিটের মতো পল্টন মোড় রণক্ষেত্র হয়ে ওঠে। এ সময় আহত হন বেশ কয়েকজন। কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে বামজোট মঙ্গলবার প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে। পুলিশ লাঠিচার্জ বন্ধ করেনি, তারা পানি ঢেলেছে এবং অন্যান্যভাবে এখানে আমরা দেখলাম যে নানা ধরনের সাউন্ড গ্রেনেড তারা ব্যবহার করছে, টিয়ার সেল ব্যবহার করছে। যাই হোক, এটা আমরা তীব্র নিন্দা জানাই। নেতা কর্মীদের উপরে যে হামলা, আমরা তার প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকাতে আগামীকাল বিকেল 4টায় পল্টন মোড়ে এখানে সমাবেশ হবে। শহর, বন্দর, গ্রাম, উপজেলায় বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতালের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। এটা তো দরকার তো অবশ্যই আছে। সব জিনিসপত্র যেভাবে বাচ্চা যেভাবে দরকার আছে। রাস্তা বন্ধ করলে কি দ্রব্যমূল্যের দাম কমাই দিবে সরকার? কোনোদিনও না। এদিকে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের হরতালে লাঠিচার্জ করে পুলিশ। ভোর 6টা থেকে মিছিল শুরু হয়। সেখানে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু সড়কে গিয়ে যান চলাচল আটকে দেন তারা। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে 2 নম্বর রেলগেট এলাকায় সমাবেশ করেন তারা। পুলিশ জানায় যানবাহন আটকে দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। বন্ধ করে দেয় যান চলাচল। এক পর্যায়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। সকালেই খোলে বিভিন্ন মার্কেট ও দোকানপাট। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল যান চলাচল। খুলনার স্যার ইকবাল রোডে সকালে জড়ো হয় বাম দলের নেতাকর্মীরা। এই সময় 6 নেতাকর্মীকে আটক করে পুলিশ। নগরীর অন্য কোথাও হরতালের সমর্থনে অন্য কোনো তৎপরতা চোখে পড়েনি। অফিস আদালতে কাজ চলেছে স্বাভাবিক গতিতেই। দূরপাল্লার বাসগুলোও ছেড়ে গেছে সময় মতো। বরিশালে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। সকালে সদর রোডে অবস্থান নেয় সমর্থকরা হরতালের। এ সময় গাড়ি চলাচলে বাধা দেয়। হরতালের সমর্থনে মিছিলও বের করেন বাম দলের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সিলেটে ভোরে জিন্দাবাজার এলাকায় মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। হরতালে পিকেটিংও করে তারা। তবে নগরীতে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। দেশের অন্যান্য জেলাতেও খোলা ছিল দোকানপাট। দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।
র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাফল্য অনেকেরই সহ্য হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সকালে র্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বাহিনীর সদস্য অপরাধ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, তবে বাংলাদেশের কোনো বাহিনীর সদস্য অপরাধ করলে তাদের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনা হয়। এ সময় র্যাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হোলি আর্টিজান, সুন্দরবনের জলদস্যু, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অসামান্য ভূমিকা রেখেছে এই বাহিনী। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্র বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। আমি স্পষ্ট বলি, আমেরিকায় কিন্তু এই যে আপনারা দেখেছেন যে সেখানে ছোট বাচ্চা ছেলে জাস্ট পকেটে হাত দিয়েছে, তাকে গুলি করে মারলো। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার নামে যদি কোনো অপরাধ করে, অপরাধ করলেও তাদের কিন্তু সেখানে কোনো শাস্তি দেওয়া হয় না। রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভায় আনসার ব্যাটালিয়ন আইন 2022-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আইনে ব্যাটালিয়নের সদস্যরা রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না বলে জানানো হয়। একই সাথে মিডিয়ায় কোনো তথ্যও দিতে পারবেন না। বিদ্রোহ সংগঠন, প্ররোচনা, ষড়যন্ত্র করে এই আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। বাহিনীর বিশেষ ট্রাইব্যুনালে এর বিচার হবে। মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে 3 জনের বিশেষ আদালত গঠন করতে পারবে। এছাড়া মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। রমজানের সময়সূচি হলো 9টা থেকে 3:30, আর বাংলাদেশ ব্যাংক সম্ভবত 9:30 থেকে 4টা করছে। পুলিশের মতন আপনার ল অ্যান্ড অর্ডার বা রাষ্ট্র সমাজের সাথে তারা মেইনলি সিকিউরিটি ডিউটি করে, কারো পারমিশন ছাড়া তারা কোনো রকম বক্তব্য দিতে পারবে। 2 নাম্বার ছিল মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন। এটা আপনার অন্যান্য আইনের মতনই প্রোটোটাইপ। এই আইনটার মধ্যে 2টা জিনিস নতুন আসছে, একটা বিজনেস ইনকিউবেটর, আর 2 নাম্বার হলো প্রফেশনাল কোর্স। 5 দিন পরও খোঁজ মেলেনি লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমান সহ 3 বাংলাদেশির। অনেক চেষ্টা করেও তাদের হদিস পায়নি ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিখোঁজ বাংলাদেশি সাংবাদিকের বিষয়ে কিছু জানাতে পারেনি লিবিয়া সরকার। স্বজনদের শঙ্কা, বিদ্রোহী কোনো গোষ্ঠী অপহরণ করে থাকতে পারে জাহিদকে। এই ঘটনার পর থেকেই নিখোঁজদের অবস্থান জানার চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লিবিয়ায় সরকারি কোনো সংস্থা যদি তাদের ধরে নিয়ে যায় তবে উদ্ধার করা সহজ। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার স্বামীকে আমার বুকে ফিরাই দেওয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই তার কাছে। ওই লিবিয়া আমাদেরকে 45 সেকেন্ডের একটা তথ্য দিয়েছে যে আমরা সবাই ভালো আছি, মানে এম্বাসিকে জানিয়েছে, এনে আমাকে আমাদের এই কথাটা বলবো, কিন্তু আসলে আব্বুর তো কোনো কণ্ঠ পাইনি আমরা। কাছে সিকিউরিটির লোকজন ছিল, বলতে তোমার ছবি তুলতে চলে এলো, হ্যাঁ, বা এই এদেরকে আটক করলো আর কি, আটক করে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে মনে হয় যে সরকারের সরকার এখনো ওনাদের খুঁজে পায়নি। ইউক্রেনকে দখল করতে ব্যর্থ হয়ে কোরিয়ার মতো দেশটিকে ভাগ করার ষড়যন্ত্র করছে রাশিয়া, এমন অভিযোগ ইউক্রেনের গোয়েন্দা সংস্থার। তাদের দাবি, প্রবল প্রতিরোধের মুখে কিয়েভ থেকে সেনা সরাচ্ছে রুশ বাহিনী। এদিকে রুশপন্থীদের নিয়ন্ত্রণে থাকা লুহানস্কে মানবেতর অবস্থায় পড়েছেন ইউক্রেনপন্থীরা। কোনো পক্ষ থেকেই তারা সহায়তা পাচ্ছেন না। রুশ প্রেসিডেন্টের লক্ষ্য পূর্ব ও পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের অবশিষ্ট ভূখণ্ডের সাথে একটি বিভাজন সৃষ্টি করা। এতে সফল হলেই ইউক্রেনকে 2টি অংশে বিভক্ত করা যাবে, কিন্তু যতক্ষণ আমাদের সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের শেষ রক্তবিন্দু অবশিষ্ট আছে, ততক্ষণ তারা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। রাশিয়ার সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে নিরপেক্ষ মর্যাদা গ্রহণে প্রস্তুত ইউক্রেন। রোববার রুশ গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। প্রায় 90 মিনিটের সাক্ষাৎকারে রুশ ভাষায় কথা বলেন জেলেনস্কি। তাতে জেলেনস্কি শর্ত রাখেন, এই ধরনের চুক্তি অবশ্যই তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে, এছাড়া থাকতে হবে গণভোটের অনুমোদন। প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের রুশভাষী শহরগুলো ধ্বংস হয়েছে, যা চেচেন যুদ্ধের তুলনায় ভয়াবহ। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। 1 মাসেরও বেশি সময় পর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার ছাড়া শান্তি চুক্তি অসম্ভব।
রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে পরবর্তী ধাপের বৈঠক তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয় মঙ্গলবার দুপক্ষ বৈঠকে বসবে। এর আগে চলমান সংঘাত ইস্যুতে ফোনালাপ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সোমবার এই বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্কের সাথে রাশিয়া ও ইউক্রেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাসব্যাপী চলা যুদ্ধের মধ্যস্থতা করতে চেষ্টা চালাচ্ছে ন্যাটো সদস্য দেশটি। ইউক্রেনের সামরিক অভিযানকে অগ্রহণযোগ্য বলেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে তুরস্ক। ন্যাটো সদস্য হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ইস্তাম্বুল। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের জেরে মিত্রদের কাছেই সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। চলতি সপ্তাহে পোল্যান্ড সফরে গিয়ে পুতিনকে কসাই আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। বাইডেনের এমন মন্তব্যকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়ায় ক্রেমলিন ও হোয়াইট হাউস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ বেফাঁস মন্তব্য যুদ্ধ বন্ধের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। ফিফা টায়ার 1 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 21 বছর পর সিলেট জেলা স্টেডিয়ামে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল। 2001 সালে বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মঙ্গোলিয়া। সে সময় প্রাপ্তির পাল্লাটা ছিল লাল সবুজের দিকেই। প্রথম ম্যাচে আলফাজ আহমেদের জোড়া গোলে 3-0 জিতেছিল বাংলাদেশ, আর ফিরতি লেগের খেলাটি ড্র হয়েছিল 2-2 গোলে। নিজেদের সবশেষ ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে দুই দলেরই। লাওসের বিপক্ষে 1-0 গোলে হেরে এসেছে মঙ্গোলিয়া, আর মালদ্বীপের কাছে বাংলাদেশের হার 2-0 ব্যবধানে। এদেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে। সকালে ব্রিফিং এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ইতিহাস বিকৃত করেছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃত করে না, বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে। বিএনপি নেতারা তাদের চেয়ারপারসনকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এদেশের ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি। তারাই স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠককে স্বাধীনতার ঘোষক বানানোর অপপ্রয়াস চালিয়েছে। ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে। করোনায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 81 জনের শরীরে। শনাক্তের হার 0.86%। এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন 29,119 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 9,397টি। এই পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 19,51,363 জনের শরীরে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 18,78,797 জন, আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 993 জন। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেয়া করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ আজ বাংলাদেশে দেয়া হয়েছে। সকাল 9টায় টিকা দেওয়া শুরুর আগে থেকে প্রতিটি কেন্দ্রে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। কোথাও লম্বা সারিতে দাঁড়িয়ে টিকা নিয়েছেন অনেকে, কোথাও কোথাও বিশৃঙ্খলার অভিযোগও এসেছে। ফেব্রুয়ারিতে গণটিকার প্রথম ধাপে প্রথম ডোজের টিকা প্রাপ্তরাই মূলত এবার দ্বিতীয় ডোজ পাবেন। এবারে গণটিকা কার্যক্রম চলবে 30 মার্চ পর্যন্ত। রাজধানীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গেল সপ্তাহ থেকে প্রতিদিন 1200-র বেশি রোগী ভর্তি হচ্ছে আইসিডিডিআরবিতে। রাজধানীর অপেক্ষাকৃত ঘন বসতিপূর্ণ এলাকা থেকেই বেশি রোগী আসছে বলে জানান চিকিৎসকরা। সোমবার দুপুর পর্যন্ত আইসিডিডিআরবিতে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন 655 জন। রোগীর জায়গা করে দিতে হাসপাতালের খালি অংশে তৈরি করা দুটি তাঁবুই এখন রোগীতে পরিপূর্ণ। চিকিৎসকরা বলছেন, এবারে ডায়রিয়াতে হঠাৎ করেই রোগীর অবস্থা খুবই নাজুক হয়ে পড়ছে। এমন ক্ষেত্রে সাথে সাথেই খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সবাইকে বিশুদ্ধ ফুটানো পানি পান ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার ও শরবত পরিহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বেচ্ছাসেবক কিংবা ভাড়াটে যোদ্ধা নয়, পশ্চিমা শক্তি প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করলে ইউক্রেন থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করা সম্ভব, এমন মন্তব্য করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে ধরনের যুদ্ধবিমান রয়েছে সেগুলো 70 এবং 80-র দশকের সোভিয়েত আমলে নির্মিত এসব যুদ্ধবিমান রুশ আক্রমণ ঠেকাতে কার্যকর নয়, কারণ রুশ বিমান বাহিনীর সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট নিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেনে। বিমান বাহিনীর মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর উচিত অতি সত্বর F-16, F-22 এবং রাফেলের মতো অত্যাধুনিক বিমান সরবরাহ করা ইউক্রেনকে। তাহলেই সম্ভব রুশ আগ্রাসন ঠেকানো। ইউক্রেনের সাথে পশ্চিমা দেশগুলোর নিয়মিত মহড়া হওয়ার কারণ এসব বিমান পরিচালনা করাও সহজ হবে বলে জানানো হয়েছে।
নজিরবিহীন হাতাহাতির ঘটনা ঘটল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায়। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের ধস্তাধস্তিতে রক্ত ঝরেছে অধিবেশন কক্ষে। বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড ইস্যুতে সোমবার অধিবেশন শুরু থেকেই উত্তপ্ত ছিল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবৃতি দাবি করে বিজেপি বিধায়করা। এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান দেয় তারা। এ সময় তৃণমূল বিধায়কদের সাথে বাগবিতণ্ডা শুরু হয় তাদের। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে তৃণমূল ও বিজেপি। এরই মধ্যে বিজেপির 5 বিধায়ককে অধিবেশন থেকে বহিষ্কার করেছেন স্পিকার। যে সমস্ত গুন্ডাগুলো গোটা রাজ্য জুড়ে পোস্টপোল ভায়োলেন্সে নেতৃত্ব দিয়েছে, তারা দল বেঁধে 8 থেকে 10 জন ভারতীয় জনতা পার্টির বিধায়ককে ঘুষি মারা, ধাক্কা মারা, জামা ছেঁড়া, যত রকমের যা করার করেছে। অধ্যক্ষের সামনে আজকে পুলিশের নিরাপত্তা কর্মীরা এখানে আক্রমণ করছে। পাকিস্তানের পার্লামেন্টে আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সপ্তাহব্যাপী বিতর্কের পর চূড়ান্ত ভোটাভুটি হবে। গেল 25 মার্চ প্রস্তাবটি তোলার কথা থাকলেও তারিখ পিছিয়ে দেন স্পিকার। প্রস্তাবটি খারিজে 342 এমপির মধ্যে 172 জনের অনাস্থা প্রয়োজন, কিন্তু ইমরানের নিজ দল পিটিআই সদস্য 155 জন, এর মাঝে দল ছেড়ে গেছেন আবার 17 জন। তাই ইমরান খানের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ কার্যত অসম্ভব, এমনটাই ধারণা বিশ্লেষকদের। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। রোববারও ইসলামাবাদে বিশাল জনসমাবেশ করেন ইমরান খান। সেখানে অভিযোগ তোলেন তার সরকার উৎখাতে গভীর ষড়যন্ত্র চলছে, যাতে বিদেশি রাষ্ট্র ঢালছে অর্থ। ইঙ্গিত ব্যবহার করা হচ্ছে বিরোধী দলগুলোকেও। পাকিস্তানের সরকার উৎখাতের জন্য বাইরে থেকে আসছে অর্থের জোগান। দুঃখজনক হলো সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছেন আমাদের ভাই বোনরাই। কেউ নিজের আখের গোছাতে, কেউ বা না বুঝেই দাঁড়িয়েছেন সরকারের বিরুদ্ধে। সরকারের হাতে রয়েছে এর স্পষ্ট তথ্য প্রমাণও। কারো গোলামি নয়, বরং আমরা সবার সাথে বন্ধুত্ব করতে চাই। মেসি, ডি মারিয়া বড় তারকা হলেও অবসরের বিষয়টি কোচের হাতে বলে জানিয়েছেন লিওনেল স্কালোনি। সম্প্রতি তাদের অবসরের ইঙ্গিতে এমন মন্তব্য করেছেন তাদের গুরু। পাশাপাশি ভবিষ্যতের কথা না ভেবে বর্তমান সময়টাকে মেসিদের উপভোগ করতে বলেছেন কোচ স্কালোনি। এর আগে বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে বলে আভাস দিয়েছিলেন মেসি, সেখানে ছিল তার অবসরের ইঙ্গিত। আর ডি মারিয়া অনেকটা স্পষ্ট করেই জানিয়েছেন কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর নেবেন। লাখ টাকার জাল নোট বিক্রি হতো 10,000 টাকায়। গোপন কারখানা কুতুবদিয়ায় সরঞ্জাম সংগ্রহ হতো চট্টগ্রাম থেকে। প্রশিক্ষিত এই চক্রটির লক্ষ্য ছিল আসছে ঈদ বাজার, কিন্তু তার আগেই ধরা পড়েছে মূল হোতাসহ 4 জন। কারখানায় মিলেছে 16 লাখ জাল টাকা। দীর্ঘদিন ধরে সক্রিয় চক্রটিকে ধরার পর এবার তাদের কাছে বিশেষ ধরনের কাগজ সরবরাহকারীদের সন্ধানে নেমেছে র্যাব। এই টাকাটাকে তারা স্ক্যান করে কম্পিউটারে প্রথমে প্রিজার্ভ করে, পরবর্তীতে এই স্ক্যান কপিকে তারা কয়েকটা পর্যায়ে আপনার প্রিন্ট করে তারা ভেরিফাই করে তারা কনফার্ম করে যে এটা অরিজিনাল টাকার মতো হচ্ছে কিনা। যখন তারা কনফার্ম হতে পারে যে হ্যাঁ এটা অলমোস্ট অরিজিনাল টাকার মতো বা অরিজিনাল টাকার সদৃশ প্রিন্ট হচ্ছে, তখনই তারা তাদের মেইন কার্যক্রমটা চালু করে। অবৈধ অস্ত্র এবং মাদক কেনা বেচার কাজে এই জাল টাকাগুলি ব্যবহার করতো। কিন্তু শুধু এবারই আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে তারা বিপুল অঙ্কের জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা তৈরি করছিল। গোপালগঞ্জের কোটালীপাড়া কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 2 কলেজ ছাত্র সহ 3 জন। সকাল 9টায় উপজেলার শিকির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুদ্র মাহমুদ, মুরাদ গাজী ও নাইম হাওলাদার। তারা একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। শিকির মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান রুদ্র ও মুরাদ। তারা কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের ছাত্র। গুরুতর আহত নাইমকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু হয়েছে। সার্ভার জটিলতা কিছুটা কমলেও রেলের টিকিট প্রাপ্তিতে ভোগান্তি রয়েই গেছে। সোমবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীরা বলছেন দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট মিলছে। বিক্রি শুরুর পর কিছুক্ষণ পরপরই সার্ভার জটিলতা দেখা দেয়, টিকিট বিক্রি ব্যাহত হয়। ফলে লাইনেও দুর্ভোগ হতে হয়েছে যাত্রীদের। আর এর ফলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে বেশ ভোগান্তিতেই পড়ে হয়েছে। গেল কয়েকদিনের তুলনায় যাত্রীতাপ কিছুটা কম ছিল যদিও আজ। ওয়েবসাইটে প্রবেশ করতে না পেরে অনলাইনে টিকিট প্রত্যাশীরাও ভিড় করেছেন কমলাপুর রেল স্টেশনে। শুধু সার্ভারের সমস্যার কথা কয়, আর অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে। এই যে এইখানে দাঁড়া রয়েছি প্রায় 2-2.5 ঘন্টা হইব, টিকিট পাই না। টিকিট দিতেছে না, সার্ভার নষ্ট নাকি
এই সমস্যা আর কি। অনলাইনে ট্রাই করছি, বোঝে সিট নাই, টিকিট দিচ্ছে না। প্রায় 2 ঘন্টা যাবত আমি দাঁড়িয়ে থেকে বিনা টিকিটে আমার বাসায় যেতে হয়েছে। দিন দিন শব্দ দূষণের মাত্রা বেড়েই চলেছে। আইন রয়ে গেছে কাগজে কলমে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সবশেষ প্রতিবেদন অনুযায়ী শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে ঢাকার নাম উঠে এসেছে। তালিকার 4র্থ অবস্থানে রয়েছে রাজশাহী। শব্দ দূষণে বিশ্বের শীর্ষ 5টি শহরের মধ্যে 4টি দক্ষিণ এশিয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা 55 ডেসিবেল আর বাণিজ্যিক এলাকার জন্য 70 ডেসিবেল। সেখানে ঢাকার শব্দের মাত্রা 119 ডেসিবেল আর রাজশাহীতে 103 ডেসিবেল পাওয়া গেছে। যশোরে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আহত হন 20 শ্রমিক। স্থানীয়রা জানায়, বন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের ঠিকাদারি কাজ দখলে নিতে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই জের ধরে সকালে একদল লোক শ্রমিক সংগঠনের অফিসের সামনে দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটায়। আহত হন 20 জন শ্রমিক। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 3 জনকে। এই ঘটনার সাথে আমরা স্থানীয়ভাবে যতটুকু জেনেছি, রাশেদ কমিশনার নামে একজনের নাম আসছে। সেই ঘটনার সাথে কতটুকু জড়িত সেই বিষয়টা আমরা তদন্ত করে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত করে আমরা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট 2022-এ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে। 20 লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী পাচ্ছে 1700 কোটি টাকার টিকিট স্পন্সর। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজের হলরুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও কটলার ইম্প্যাক্টের উপদেষ্টা প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ জানান, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল সহ বৃহৎ কয়েকটি প্রতিষ্ঠান এই স্পন্সরশিপ করবে। জানান, বিশ্বব্যাপী বিপণন শাস্ত্রের গুরু ফিলিপ কটলার ও তার প্রতিষ্ঠানের উদ্যোগে নভেম্বরের 6 ও 7 তারিখ এই সামিট অনুষ্ঠিত হবে। মার্চ কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করেছে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। সকালে হাসপাতালের প্রাঙ্গণে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা অংশ নেয়। পরে বৈজ্ঞানিক সেমিনারে কোলন ক্যান্সারের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা হয়। আলোচনায় হাসপাতালের পরিচালক প্রফেসর ডাক্তার ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত রেড মিট খাওয়া, প্রক্রিয়াজাত মাংস গ্রহণ, ধূমপান, মদ্যপান ও স্থূলতায় কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। চুরানব্বইতম অস্কার আসরে বাজিমাত করল কোডা চলচ্চিত্রটি। ফেভারিটের তালিকায় না থেকেও সেরা মুভির খেতাব ব্যাগে পড়ল এটি। নির্মাতা সিয়ান হেডারের ছবিটি মূলত মূক ও বধির মৎস্যজীবীদের নিয়ে তৈরি, যা কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। কিং রিচার্ড বায়োগ্রাফির জন্য প্রথমবার সেরা অভিনেতা হয়েছেন উইল স্মিথ। মূলত টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামসের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি তার 3য় একাডেমি অ্যাওয়ার্ডস মনোনয়ন। এদিকে সেরা অভিনেত্রীর খেতাব ঝুলিতে ভরেছেন জেসিকা চাস্টেইন। দি আইজ অফ টামি ফাই মুভিতে তিনি করেছেন অনবদ্য অভিনয়। এদিকে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া দি পাওয়ার অফ দি ডগ নির্মাণের জন্য প্রথমবারের মতো পরিচালক হিসেবে অস্কার জিতেছেন জেন ক্যাম্পিয়ন। এর আগেও একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এবার সেরা 2 সহশিল্পী হয়েছেন আরিয়ানা ডিবোস ও ট্রয় কোৎসুর। অবশ্য আসর বাজিমাত করছে ফরাসি পরিচালক দি ভিলনোভের মুভি ডুন। টেকনিক্যাল ক্যাটাগরিতে 6টি অস্কার জিতেছে সায়েন্স ফিকশন এই মুভিটি। এদিকে অস্কার আয়োজনে সব কিছু ছাপিয়ে আলোচনায় এসেছে একটি চর। কমেডিয়ান উপস্থাপককে থাপ্পড় মেরে আসরের সব নজর কেড়ে নিয়েছেন 2022 সালের সেরা অভিনেতা উইল স্মিথ। অনেকক্ষণ ধরে তার স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে কৌতুক করছিলেন কমেডিয়ান ক্রিস রক। অসুস্থতার কারণে জেডার টাক হয়ে যাওয়াকে ঘিরেই তার মজা চলছিল, উপহাস চলছিল। এক পর্যায়ে মঞ্চে উঠে আসেন উইল স্মিথ। হল ভর্তি দর্শককে হতভাগ করে দিয়ে মারেন সজোরে থাপ্পড়। নিজ আসনে ফিরে গালিগালাজ করতে থাকেন তিনি। একাডেমি অ্যাওয়ার্ডসের 94তম আসর জুড়ে ছিল ইউক্রেন ভূখণ্ডে রুশ আগ্রাসন নিয়ে চর্চা। শিল্পী ও কলাকুশলীরা জানান, কিয়েভের প্রতি সমর্থন। অনেকেই পরেন নীল হলুদ ইউক্রেনের পতাকার রং সম্বলিত ব্যাজ, যাতে লেখা ছিল স্ট্যান্ড উইথ ইউক্রেন হ্যাশট্যাগ। বহু শিল্পীর পুরো পোশাকই ছিল সেই রঙের। কারো স্যুটের রুমালে শোভা পায় ইউক্রেনের প্রতি সমর্থন। মূল অনুষ্ঠানের একটি অংশে শিল্পী কলাকুশলীরা পালন করেন 1 মিনিটের নীরবতা। এ সময় স্ক্রিনে ভেসে ওঠে বাস্তুচ্যুত কোটি কোটি মানুষের প্রতি সহমর্মিতা, ছিল যুদ্ধ বন্ধের আহ্বান। জানানো হয় সাধারণ ইউক্রেনীয়দের মানবিক সহায়তার আকুল আবেদন। ডিপিএল এর খবর জানাবো।
আবাহনীর পক্ষে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের জন্য মাসুদুর রহমান মুকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ জানিয়েছেন, এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে সকলের। প্রাথমিক আলাপচারিতায় মাসুদুর রহমান বলেন, মনোযোগের ঘাটতির কারণে ভুলবশত তিনি এমন সিদ্ধান্ত দিয়েছেন। আবাহনীর বিপক্ষে খেলাঘরের হাসানুজ্জামানকে বিতর্কিত আউট দিয়ে সমালোচনায় পড়েন তিনি। কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ৩১তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। আসরে অংশ নেবে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি ও বিভিন্ন সার্ভিসেস সংস্থার ৭৫টি টিমের ৫৮০ জন সাঁতারু, যেখানে সাঁতারে ৩৮টি ইভেন্ট, ডাইভিংয়ে 3টি ও ওয়াটার পোলো 1টি ইভেন্টে লড়বে প্রতিযোগীরা। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। আগামী ১ এপ্রিল পর্দা উঠবে আসরের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের জেনারেল ম্যানেজার সানাউল হক বকুল ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কোষাধ্যক্ষ রেজাউল হক বাদশা। ফরিদপুরে মারপিট, চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে ওসি সহ 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ইউপি সদস্য। মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। এছাড়া বিভাগীয় তদন্তের জন্য ডিআইজি ও ফরিদপুরের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল 6 নম্বর আমলি আদালতে মামলাটি করেন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার মুরাদ মোল্লা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর বধ্যভূমি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ। বেলা 12টার দিকে বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুরে যান তিনি। প্রথমে তিনি ফিতা কেটে বধ্যভূমির স্মৃতি ফলক উন্মোচন করেন, পরে বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার সফর উপলক্ষে শিশুদের মুক্তিযুদ্ধের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। বধ্যভূমির স্মৃতিফলকে শ্রদ্ধা জানানো শেষে চিত্রকর্ম ঘুরে দেখেন তিনি। পরে তিনি শ্যামপুর জমিদার বাড়ি পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে এখানকার শিশুদের আঁকা অসাধারণ সব ছবি দেখলাম। এমন চমৎকার একটা প্রদর্শনীর অংশ হতে পেরে গর্বিত আমি। পঞ্চমবারের মতো আলোকচিত্র প্রদর্শনী উৎসবের আয়োজন করেছে হেল্প দি ফিউচার শাটার লাইট 5 শিরোনামে। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে 3 দিন ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী। এবারের প্রদর্শনীর স্লোগান সুন্দর আগামীর প্রত্যাশায়। দুপুরে এই উৎসবের উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। এবারের আসরে জলবায়ু পরিবর্তন ও করোনা এই 2টি বিভাগে প্রায় 4500 ছবি জমা নেওয়া হয়, যার মধ্যে প্রদর্শনীতে স্থান পেয়েছে নির্বাচিত 60টি ছবি। জেলিফিশের পর এবছর আবারও কুয়াকাটা সৈকতে ভেসে আসলো 4 ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। এই নিয়ে চলতি বছরে মোট 5টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসলো। সকাল 7:30টার দিকে জেলা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু প্রথমে সেটি দেখতে পান। মৃত ডলফিনটির শরীরের আবরণ উঠে গেছে, তবে এটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে ডলফিনটিকে সৈকতের পারে বনের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হয়। এর আগে গত সপ্তাহে কুয়াকাটা সৈকতে 4টি মৃত কচ্ছপ ভেসে আসে। তাওহিদ ব্যাটারি ইন্ডাস্ট্রি লিমিটেডের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে রাজধানীর বেরি রোডের একটি হোটেলে উদ্বোধন করা হয় এই কার্যক্রমের। এ সময় সমৃদ্ধ দেশ গড়তে, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রাহকদের গুণগত ব্যাটারি সেবা দিতে এই কার্যক্রম বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি গ্রাহকদের গুণগত মানের সোলার, আইপিএস, মিশুক ও ইজি বাইকের ব্যাটারি বাজারজাত করবে। জমকালো আয়োজনে মোজো প্রেজেন্টস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তা 2022-এর ট্রফি উন্মোচন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জিয়াউল হক মামুন। এ সময় আকিস ফুড অ্যান্ড বেভারেজের হেড অফ মার্কেটিং মাহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 16টি ডিপার্টমেন্ট ও অ্যালুমনাইয়ের 6টি দল এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 31 মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে 2 পুলিশ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার হাদেরা শহরে এই ঘটনা হয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানায়, হঠাৎই রাস্তায় থাকা পুলিশের 2 আধা সামরিক সদস্যের উপর এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। পরে পুলিশের গুলিতে 2 হামলাকারী নিহত হয়। এই ঘটনার পর আশপাশের সড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এই ধরনের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সোমবার বিবৃতিতে এই তথ্য জানায় তেল আবিব। এতে বলা হয়, বর্তমানে আইসোলেশনে আছেন তিনি, বাড়ি থেকেই দাপ্তরিক কাজ সারছেন, আপাতত কোনো শারীরিক জটিলতা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে
ইসরায়েলের সফরের অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন নাফতালি বেনেট। সংক্রমণ শনাক্ত হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি কয়েক দফা বৈঠকও করেছেন। এর পাশাপাশি একাধিক মন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তার সংস্পর্শে এসেছেন, তাদের সবারই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চীনের সবচেয়ে বড় নগরী সাংহাইয়ে লকডাউন দেওয়া হয়েছে। করোনা মহামারী শুরুর 2 বছরেরও বেশি সময় পর এই সিদ্ধান্ত নিল সরকার। 2 ধাপে 9 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। পূর্বাঞ্চলে সোমবার থেকে 1 এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে, আর পশ্চিমাঞ্চলে 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। এ সময় কর্তৃপক্ষ গণ নমুনা পরীক্ষা চালাবে। নগরীর গণপরিবহন, বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ থাকবে, কিন্তু বাড়ি থেকে দাপ্তরিক কাজ সারতে হবে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরীটিতে প্রায় 1 মাস ধরে সংক্রমণের নতুন ঢেউ চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়া এড়াতে এতদিন লকডাউন আরোপ করা হয়নি, কিন্তু শনিবার সাংহাইয়ে দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড সংখ্যায় পৌঁছালে মত বদলায় প্রশাসন। আইপিএলের চতুর্থ ম্যাচে নতুন 2 দল গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস আজ মুখোমুখি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। ইনজুরির কারণে ইংলিশ পেসার মার্ক উডকে হারিয়ে কিছুটা পিছিয়ে আছে লোকেশ রাহুলের লখনৌ। তার বদলে তাসকিন আহমেদকে না পেয়ে অবশেষে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাইকে। সেই সাথে মার্কাস স্টোয়নিস, জেসন হোল্ডার এবং কাইল মায়ার্সকে তারা পাবে আইপিএলের প্রথম সপ্তাহ শেষ করার পর। এদিকে শুভমান গিল এবং ম্যাথু ওয়েডকে নিয়ে ইনিংস শুরু করতে পারে গুজরাট। ইনজুরির কারণে আইপিএলে এবারের আসরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শেল। সেই সাথে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডেতে সিরিজ থেকে ছিটকে গেছেন টি-20 বিশ্বকাপ মাতানো এই তারকা। অনুশীলনের সময় চোট লেগেছে মার্শেল, ফলে তার আইপিএলের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পাকিস্তান সফর শেষ করে আগামী 6 এপ্রিল আইপিএলে যোগ দেওয়ার কথা ছিল তার। এর আগে আইপিএলের নিলামে 6 কোটি টাকা দিয়ে মার্শকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।